আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এইটার আমাদের পুরোপুরি যেটা কনসেপ্ট শিশির পড়ার, এটা হচ্ছে আমি এটা আরেকটু ভালোভাবে এটা বুঝাই। ধরো যে এইখানে আমাদের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে 15 লিটার এবং শিশিরাঙ্ক হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এখন এই স্থানে শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস দ্বারা কি বোঝায়? যে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে আসলে কোনো একটা স্থান তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। এটা আশা করি ক্লিয়ার। এখন আমাদের আমাদের শিশির পড়ার যেটা মেইন কনসেপ্ট, এটা হচ্ছে ধরো এইটাতে, এই জায়গাটাতে আমাদের 15 লিটার বাষ্পই আছে। এইটার আমাদের তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো যখন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, এই স্থানটা আমরা এটা আগেই এটা জানবো যে এটার আমাদের শিশিরাঙ্ক কত। আমরা এটা আগেই, এটা আমাদের জানা থাকবে। তাহলে এই স্থানটা যখন শিশিরাঙ্কের থেকে বেশি তাপমাত্রায় থাকবে, তখন ওই স্থানটা অবশ্যই এখানে সম্পৃক্ত অবস্থায় এখানে থাকবে না, তাহলে এটা থাকবে আমাদের অসম্পৃক্ত অবস্থায়। এটা তো ক্লিয়ার। তারপরে এইখানে আমাদের ধীরে ধীরে তাপমাত্রা যখন কমতেছে, তখন এখন এখানে তাপমাত্রা হ্রাস পেয়ে এটা আমাদের 15 ডিগ্রি সেলসিয়াসে আসছে এবং এখানে 15 লিটার এখানে বাষ্পই আছে। তাহলে এই অবস্থায় আমাদের বাষ্পটা এখানে সম্পৃক্ত অবস্থায় আছে। তো এখন এই অবস্থায় যে শিশির পড়া শুরু হবে না, এইখানে তাপমাত্রা আর অল্প একটু হ্রাস পাওয়া লাগে। যেমন, বাট আমরা মূলত এখানে ধরে নিই যে আমাদের শিশিরাঙ্কে আসলেই এখানে শিশির পড়া শুরু করে, বাট অ্যাকচুয়ালি এটা হয় না। অ্যাকচুয়ালি হচ্ছে যে এখন ধরো যে এটার তাপমাত্রা হয়ে গেছে 14 ডিগ্রি সেলসিয়াস। এখন এর মধ্যে বাষ্প যে 15 লিটার ছিল, 15 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা যখন হ্রাস পাবে, এই স্থানের বা এই পাত্রের ধারণ ক্ষমতা আরো কমে যাবে। এটা বুঝছো তো না? যদি তাপমাত্রা আরো কমে, এর ধারণ ক্ষমতা, ধরো এখানে আমাদের এখন হয়ে গেছে 14 লিটার, কারণ তাপমাত্রা কমলে কি হবে? অবশ্যই ধারণ ক্ষমতা কমবে। তো এখন এর ধারণ ক্ষমতা হচ্ছে 14 লিটার। তাহলে এখন আমাদের 3 নাম্বার এই পাত্রটা এই কত লিটার বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে বলো? এই যে আমাদের 3 নাম্বার পাত্রটা কত লিটার বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে? এটা বলো। এটা বুঝো নাই? না। আচ্ছা, এটা না বোঝার এটা কি আছে এখানে আমাদের? এটা ধারণ ক্ষমতা হচ্ছে 15 লিটার। তো যখন এখানে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন এর ধারণ ক্ষমতা কি হবে? 15 লিটার থেকে অবশ্যই এর ধারণ ক্ষমতা বেশি ছিল, কারণ এটা শিশিরাঙ্ক যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে এটা 15 ডিগ্রি সেলসিয়াসে যতটুকু বাষ্প আছে ওই বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। এইটা হচ্ছে আমাদের শিশিরাঙ্কের কনসেপ্ট, এবং শিশিরাঙ্ক আমাদের আগে থেকেই জানা থাকবে যে আমাদের এই স্থানের শিশিরাঙ্ক কত। তো এখন যদি আমাদের জানা থাকে যে এই স্থানের শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা যদি থার্মোমিটারে দেখি যে এখন এই স্থানের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা কি বুঝবো? যে এই স্থানে শিশিরাঙ্কের থেকে বেশি তাপমাত্রা আছে বলতে কি বোঝায়? যে ওই স্থানটা যতটুকু বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে, তার চেয়ে 20 ডিগ্রি সেলসিয়াসে ওই স্থানের ধারণ ক্ষমতা বেশি। এটা বুঝছো? হ্যাঁ।
এবং তাপমাত্রা যখন 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, অর্থাৎ শিশিরাঙ্কের সমান হবে, তখন ওই স্থানটা সম্পৃক্ত হবে। আর যখন তাপমাত্রা 14, এখানে মানে শিশিরাঙ্ক থেকে আরো কমে আসবে, এই স্থানের ধারণ ক্ষমতা কি হবে? আরো কমবে না? মানে আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি তাপমাত্রা কমে, ধারণ ক্ষমতা আরো কমবে। হুম। বাট এখানে ধারণ ক্ষমতা কমছে, বাট আমাদের এখানে এখানে বাষ্প কতটুকু আছে? বাষ্প তো আছে আমাদের 15 লিটারে। বাষ্প তো এখানে কমবে না, এখানে আমাদের বাষ্প তো 15 লিটারই আছে, বাট ধারণ ক্ষমতা কমছে। আচ্ছা, তো এখন এইখানে যেহেতু ধারণ ক্ষমতা কমছে, বাট ধারণ ক্ষমতার থেকে বাষ্প বেশি আছে, এই অবস্থাটাকে আমরা বলি অতি সম্পৃক্ততা। এটা বুঝছো? বুঝছি। এখন দেখো, এখন আমাদের একটা, ধরো যে পানির পাত্রে, আমাদের একটা পানির বোতল হচ্ছে 5 লিটার, তো এখন তুমি কি ওই পানির বোতলে 6 লিটার পানি রাখতে পারবা? রাখা তো যাবে না। হুম। তাহলে ওই যে আমাদের এখন এই পাত্রের আমাদের ধারণ ক্ষমতা তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে আমাদের যতটুকু বাষ্প আছে তার থেকে কমে গেছে, মানে বাষ্প আছে 15 লিটার, ধারণ ক্ষমতা হয়ে গেছে 14 লিটার। তাহলে এই পাত্রটা কত লিটার বাষ্প রাখতে পারবে? এখানে এই পাত্রটা 14 লিটার বাষ্প রাখতে পারবে। অর্থাৎ তার ধারণ ক্ষমতা যদি 14 লিটার হয়, তাহলে সে 14 লিটার বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এখন বাকি 1 লিটার বাষ্প, এইটা হচ্ছে আমাদের জমে যাবে। এই যে এখন এই পাত্রে 14 লিটার বাষ্প রাখতে পারবে, কিন্তু বাকি 1 লিটার এই বাষ্পের কি হবে? ওইটা আমাদের জমে গিয়ে এই শিশির হিসেবে নিচে পড়বে। এটা বুঝছো? এখনো বুঝো নাই যে আমাদের শিশির কিভাবে পড়ে? বুঝছি। ওকে, তো এখন এই বাকি 1 লিটার বাষ্প হচ্ছে, এটা জমে যাবে, গিয়ে শিশির হিসেবে নিচে পড়বে। আচ্ছা, এটা ক্লিয়ার না হলে এখনো বলতে পারো। না, বুঝছি। আচ্ছা। আচ্ছা, তো এখন এই জিনিসটা আসলে খুবই ক্লিয়ার, এবং এবং শিশিরাঙ্ক দ্বারা কি বোঝায় এইটাও খুবই ক্লিয়ার থাকতে হবে, কারণ এটা আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে যে যে শিশিরাঙ্ক দ্বারা আসলে কি বোঝায়। আচ্ছা, শিশিরাঙ্কটা এই যে বুঝছো ক্লিয়ারলি, যে শিশিরাঙ্ক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন এখন এখানে একটা লাইন আছে, এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটা কি লিখি। এগুলো জিনিস একবার বুঝলে আর এগুলা ভুলবা না। এগুলো খুবই সহজ কনসেপ্ট, বাট একবার এটা মনোযোগ দিয়ে বুঝলে এগুলা সহজ আর কি।
আচ্ছা, এখন আমাদের যেটা বলছে যে বায়ুর কোনো তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপের সমান। এখন আমরা যদি এখানে ধরে নেই যে, ধরো যে আমরা একটা স্থানের এই শিশিরাঙ্ক জানি, যেটা শিশিরাঙ্ক হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন ওই স্থানে আমাদের বর্তমানে এখানে বাষ্প আছে 20 লিটার। আচ্ছা, এটা 20 লিটার। জাস্ট আমরা এখানে মানে র্যান্ডমলি এটা ধরে নিচ্ছি আর কি। এখন এখানে খেয়াল করো, তো এই স্থানের আমাদের এখানে বর্তমান তাপমাত্রা হচ্ছে, ধরো এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, আর এখন এখানে বাষ্প আছে 30 লিটার। তো এখন এই বাষ্প যে চাপ দিবে সেইটা এখন এখানে কোন চাপ হবে বলো তো? সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে? এটা বলো। অস- অসম্পৃক্ত। হ্যাঁ, এখন এইখানে এই চাপটা হবে আমাদের অসম্পৃক্ত বাষ্পচাপ। আর এখন আমাদের টেম্পারেচার যদি, এখন আমাদের টেম্পারেচার যদি 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে এবং এইখানে আমাদের 30 লিটার বাষ্পই থাকে, তখন এখন এই চাপটা এখন কি হবে? সম্পৃক্ত বাষ্পচাপ হবে না? হ্যাঁ, তো এখন আমাদের এই লাইনটা দ্বারা এটাই বুঝাইছে যে কোনো তাপমাত্রায়, এখন আমাদের যে কোনো একটা র্যান্ডম তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনের, মানে আমরা এখানে বাষ্পের পরিমাণ চেঞ্জ করব না, বাট আমাদের একবার দেখা যাবে যে আমাদের টেম্পারেচারটা সাধারণ কোনো একটা দিনের তাপমাত্রা যেটা শিশিরাঙ্কের থেকে বেশি, তো ওই তাপমাত্রায় যেটা অসম্পৃক্ত বাষ্পচাপ হবে। এখন তাপমাত্রা যদি শিশিরাঙ্কে নেমে আসে তাহলে সেম চাপটা তখন কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে না? এটা বুঝছো? হ্যাঁ, তাহলে কি হবে? এই দুইটা চাপ হচ্ছে সমান। এই দুইটা চাপ সমান না, কারণ এই দুইটা চাপই তো আমাদের 30 লিটার বাষ্পের জন্য। তো এই দুইটা চাপ তো সমান হবে, বাট এখন এখানে তাপমাত্রার পরিবর্তনের জন্য সেম চাপ একবার হয়ে গেছে অসম্পৃক্ত, আর একবার তাপমাত্রা কমার জন্য একই চাপ হয়ে গেছে সম্পৃক্ত। এর বুঝছো? সহজ জিনিস। এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের যেটা টপিক এটা হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি। এখন আর্দ্রতা আসলে কি? এটা দ্বারা বোঝায় যে আমার আর্দ্র শব্দটা দ্বারা কি বোঝায়? আর্দ্র শব্দের বাংলা পরিশব্দ হচ্ছে ভিজা। না না, উল্টা বললাম নাকি? আর্দ্র দ্বারা বোঝায় কি ভিজা? না, আর্দ্র দ্বারা বোঝায় শুষ্ক। শুষ্ক না, না ভিজা। আর্দ্র দ্বারা তো ভিজাই বোঝায়। আচ্ছা, এটা ভিজাই বোঝায়, হ্যাঁ। তো যাই হোক, তো এখন আমাদের আর্দ্রতা দ্বারা আমরা এটা নির্দেশ করব যে আমাদের একটা স্থানের বায়ু কতটুকু শুষ্ক অথবা কতটুকু ভিজা আর কি। আমরা এইটাই নির্দেশ করব আর্দ্রতা দ্বারা। তো এখন এটা সংজ্ঞা হচ্ছে, কোন সময় কোন স্থানের একক আয়তনের বায়ুতে
আচ্ছা, এখন আমাদের আর্দ্রতা দ্বারা বোঝায় যে আহ, আমাদের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণের উপর। তবে পরম আর্দ্রতা দ্বারা এখানে বোঝায় যে আমাদের কোনো একটা স্থানের একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে, এটা দ্বারা বোঝায় যে এখানে জলীয় বাষ্পের পরিমাণ এখানে কতটুকু। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা দাঁড়া, এটার সংজ্ঞাটা অনেক বড়, এটা লিখতে গেলে টাইম লাগবে, এটা আমি বই থেকেই নিচ্ছি। এইসব টপিক থেকে কিন্তু একটা সৃজনশীল আসবেই কনফার্মে, যে শিশিরাঙ্ক থেকে, তারপর আপেক্ষিক আর্দ্রতা থেকে। এই চ্যাপ্টারে আমাদের সৃজনশীলের টপিক কিন্তু এইটাই। তবে এর আগে আমরা যেগুলো টপিক শিখছি সেইখান থেকেও আসার চান্স আছে, বাট এইগুলা থেকেই সবচেয়ে বেশি আসে আর কি। তো এখন দেখো, এই সংখ্যাটা এখানে খেয়াল করো। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ওই তাপমাত্রায় ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এটা দ্বারা কি বোঝায়? ধরো যে এটা আমাদের একটা বায়ু, এটা একটা আমাদের বায়ু অথবা একটা যে কোনো একটা স্থান। এখন এই স্থানের আমাদের এখানে ধারণ ক্ষমতা হচ্ছে, এটা ধারণ ক্ষমতা 50 লিটার, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। আর এখন এখানে আমাদের বর্তমানে আছে 20 লিটার বাষ্প। এখন বাষ্পর পরিমাণকে লিটার দ্বারা প্রকাশ করা হয় না, কেজি দ্বারা সম্ভবত প্রকাশ করা আছে। যাই হোক, আমরা এটা বোঝার সুবিধার্থে জাস্ট গ্যাস বা বাষ্পকে একই বিবেচনা করে আমরা জাস্ট এটা বুঝতেছি আর কি, বা ম্যাথ করার সময় আমরা ওইটা দেখবো এখন। ওকে, তো এখন এখানে 20 লিটার বাষ্প আছে। তো এখন এই অবস্থায় এই স্থানটা অবশ্যই অসম্পৃক্ত। তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করা হয় আর দ্বারা। আপেক্ষিক আর্দ্রতা কি হবে? সংজ্ঞা অনুযায়ী যে পরিমাণ বাষ্প আছে, অর্থাৎ 20 লিটার, আর এই স্থানটাকে আমাদের সম্পৃক্ত করতে আমাদের প্রয়োজনীয় বাষ্পের পরিমাণে কতটুকু? 50 লিটার না? 50। হ্যাঁ, হুম। তাহলে এটা হবে 20/50 × 100%। এটা আমাদের একটা এই পার্সেন্টেজ হিসেবেই আর কি প্রকাশ করা হয়। এই যে আপেক্ষিক আর্দ্রতা, এটাকে আমাদের একটা পার্সেন্টেজ হিসেবেই প্রকাশ করা হয়। ওকে, তো এটা আমাদের হচ্ছে যে, আমরা যদি একটু একটু বাংলা ভাষায় লিখি তাহলে এটা হচ্ছে উপস্থিত বাষ্পের পরিমাণ ডিভাইড বাই সম্পৃক্ত করতে বাষ্পের পরিমাণ। এটা আশা করি বুঝছো। আচ্ছা, তো এখন আমাদের এইটার আরো একটা সূত্র আছে, এটাও মনে রাখতে হবে। এই যে আমাদের এই সূত্রটাই আমরা মেইনলি ম্যাথে ইউজ করবো। একটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ
এটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইড বাই 100%। এই সূত্রটাই আমরা মেইনলি ইউজ করব ম্যাথ করার সময়। তাহলে এটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এবং ওই দিনের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এই দুইটার রেশিও কে আমরা বলবো আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, এখন আমাদের বেশ কিছু প্রশ্ন আসে যে আপেক্ষিক আর্দ্রতা এত পার্সেন্ট দ্বারা কি বোঝায়। তো এখন আমাদের এটা বইয়ে আছে, ধরো এখন পর্যন্ত সবকিছু যদি বুঝে থাকো, তো এই পয়েন্টগুলো আশা করি এখন নিজে নিজেই এগুলো বুঝবো। এগুলো প্রশ্ন কিন্তু খ নম্বরে কিন্তু আসবে, যে আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝায়, বা জিজ্ঞেস করবে যে ওই স্থানের শিশিরাঙ্ক 20°C বলতে কি বোঝায়। এখন এখানে খেয়াল করো, আপেক্ষিক আর্দ্রতা 60%। তো আমরা একটু আগে যে দুইটা সূত্র শিখলাম, এখন এখানে খেয়াল করো। তো আমাদের এখন এখানে আর এই কি ছিল, যে আমার উপস্থিত বাষ্পের পরিমাণ ডিভাইড বাই সম্পৃক্ত করতে বাষ্পের পরিমাণ, এটা না। তাহলে এখানে আছে উপস্থিত বাষ্প ডিভাইড বাই, আমি যদি একটু শর্টকাটে লিখি, এখানে সম্পৃক্ত করতে যে পরিমাণ বাষ্পের প্রয়োজন ওইটা। এখন এই রেশিওটা 60% বলতে কি বোঝায়? এই এই রেশিওটা 60% বলতে এটা তো দেখেই বোঝা চাইতেছে যে সম্পৃক্ত করতে যতটুকু বাষ্প দরকার, সম্পৃক্ত করতে যতটুকু বাষ্প দরকার, বর্তমানে ওই স্থানে তার 60% বাষ্প উপস্থিত আছে। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে আমাদের এই যে প্রথম যে পয়েন্ট, এটা হচ্ছে এইটাই, আমাদের তো এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে আমাদের সূত্র যেহেতু এইটা, তাহলে এখানে সম্পৃক্ত করতে যতটুকু বাষ্প দরকার তার 60% বর্তমানে আছে। আচ্ছা, এখন আমরা আবার এই যে এখানে 2 নম্বরটা খেয়াল করো। বায়ুর তাপমাত্রায় ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের 100 ভাগের 60 ভাগ, এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের 100 ভাগের 60 ভাগ। তো আমাদের এখানে সেকেন্ড যে সূত্রটা, এটা কি ছিল? এটা হচ্ছে শিশিরাঙ্কে চাপ, মানে আমাদের শিশিরাঙ্কে বাষ্প চাপ ডিভাইড বাই ওই দিনের তাপমাত্রা, বা আমরা এটাকে বলবো বায়ু তাপমাত্রায় বাষ্পচাপ। তাহলে এখন এখানে খেয়াল করো, তাহলে এই মানটা আমাদের 60% দ্বারা এটা কি বোঝায়? তাহলে আমাদের শিশিরাঙ্কে বাষ্পচাপ হবে ওই দিনের বায়ুর তাপমাত্রার যে বাষ্পচাপ তার 60 ভাগ। এটা বুঝছো? ওকে। তাহলে এখন যদি জিজ্ঞেস করে যে আপেক্ষিক আর্দ্রতা 60% দ্বারা কি বোঝায়, আগে সংজ্ঞা লিখবা। আগে সংজ্ঞা, তারপরে 1 নাম্বার এবং এই 3 নাম্বার পয়েন্টটা লিখলেই হবে, এখানে 2 নাম্বার পয়েন্টটা দরকার নাই। তো এখন যদি এখানে ক নম্বরে আসে যে আপেক্ষিক আর্দ্রতা এত পার্সেন্ট দ্বারা কি বোঝায়, আগে সংজ্ঞা লিখবা, তারপরে 1 নাম্বার আর 3 নাম্বার পয়েন্টটা লিখবা। এটা আশা করি বুঝছো।
আচ্ছা, তো এখন আমাদের অনেকগুলো এখানে নম্বর আছে। এখন এগুলো নিজে নিজে পড়বা। তার মধ্যে আমি একটা এখানে বুঝাই দিই। এখন দেখো, এই যে আমাদের এটা রেগুলারলি আসে যে কেন আমাদের বর্ষাকাল অপেক্ষা শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়। শীতকালের থেকে যদিও বর্ষাকালে তাপমাত্রা বেশি থাকে, না আমাদের এমনিতে তো ওই বর্ষাকালে শীতকালের তুলনায় তাপমাত্রা তো বেশি থাকে, মানে গরম বেশি থাকে আর কি। তারপরেও কেন আমাদের শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়, এইটার রিজন হচ্ছে যে, আচ্ছা আচ্ছা এখন এটা ধরো যে এটা একটা কাপড়, আর এগুলো হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। আচ্ছা, এখন খেয়াল করো আমাদের বৃষ্টি কেন হয়। বৃষ্টি হয় কারণ আমাদের বায়ুমণ্ডলে মেঘের পরিমাণ অথবা জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, জন্যই তো বৃষ্টি হয়। তার মানে আমাদের বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ তখন বায়ুমণ্ডল বেশি আর্দ্র থাকে। তো যেহেতু বর্ষাকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, অর্থাৎ বায়ুমণ্ডল বেশি আর্দ্র থাকে, এখন আমাদের ভিজা কাপড় যদি শুকাইতে চায় তাহলে এই পানিগুলো তো বাষ্প হয়ে তো বায়ুমণ্ডলে যেতে হবে। তো বায়ুমণ্ডলে অলরেডি বর্ষাকালে অনেক বেশি জলীয় বাষ্প জমে আছে। তো ও তো যেহেতু অলরেডি অনেক বেশি জলীয় বাষ্প আছে, তো ওই ওই বায়ুমণ্ডলে তো আর জলীয় বাষ্প প্রবেশ করতে তো পারবে না। এটা বুঝছো? বুঝছি। ওই জন্য আমাদের বর্ষাকালে কাপড় থেকে পানি অনেক কম তাড়াতাড়ি শুকায় বা অনেক ধীরে ধীরে শুকায়, কারণ আমাদের বায়ুমণ্ডলে ওই জলীয় বাষ্পটা সে ঢুকতে দিচ্ছে না। এই জন্য আমাদের জামা কাপড় থেকে পানি অনেক অনেক ধীরে ধীরে শুকায়। কিন্তু শীতকালে আমাদের এই বায়ুমণ্ডল শুকনো থাকে, মানে এই জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। যেহেতু বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, সেহেতু আমাদের জামা কাপড় অথবা শরীর থেকে অনেক তাড়াতাড়ি ঘাম অথবা এই জামা কাপড়ের পানি শুকায় অথবা জলীয় বাষ্পে পরিণত হয়, সেটা বায়ুমণ্ডলে চলে যেতে পারে। এটা বুঝছো? হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আমাদের আহ শীতকালে তাড়াতাড়ি শুকায়। এই যে এইখানে যেটা লেখা আছে, যে আমাদের বর্ষাকালে অলরেডি বায়ুমণ্ডল তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা জলীয় বাষ্প সে নিয়ে রাখে, অর্থাৎ সে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে। এখন সম্পৃক্ত অবস্থায় থাকার ফলে আরো যে অতিরিক্ত যেগুলা জলীয় বাষ্প, ওইগুলাকে সে তো স্থান দিতে পারে না, ওইগুলাই আমাদের বৃষ্টি হিসেবে নেমে আসে আর কি। তো সে তো অলরেডি সম্পৃক্ত অবস্থায় আছে, তো সম্পৃক্ত অবস্থায় থাকলে সে তো নতুন করে আর জলীয় বাষ্প তো নিতে পারবে না, কারণ সে তার ধারণ ক্ষমতা সর্বোচ্চ পরিমাণ নিয়েই আছে। তো এই জন্য আমাদের বর্ষাকালে জামা কাপড় বা অন্যান্য জায়গা থেকে পানি খুব কম তাড়াতাড়ি শুকায়, কারণ ওই ওই পানিটা জলীয় বাষ্প আকারে বায়ুমণ্ডলে আর যেতে পারে না। কিন্তু শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে, অর্থাৎ বায়ুমণ্ডল অসম্পৃক্ত অবস্থায় থাকে।
সে চায় যে আমি যাতে সম্পৃক্ত হই, এজন্য সে যত জায়গা থেকে পারে পানি টেনে নেয়। এই জন্য শীতকালে সবকিছুই বেশি তাড়াতাড়ি শুকায়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, তারপর এগুলা পড়বা এগুলা। আচ্ছা দাঁড়াও দেখি এরপরে আরো এরকম কোনো কি আছে। এইসব এই প্রশ্ন কিন্তু 6 নম্বরের জন্য ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, আমাদের আরো একটা প্রশ্ন আছে, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, এইখানে যে তিনটা এই প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্নের এখানে বেসিক জিনিস সেম। আচ্ছা, আমরা এখানে একটা একটা গ্রুপ করি। তো আমাদের এই যে প্রথম এই প্রশ্নটা, এটা সম্ভবত একটা বোর্ডে আসছিল যে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ বা আমাদের আরাম অনেকাংশে আপেক্ষিক আর্দ্রতার উপরে নির্ভরশীল। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এইখানে উপস্থিত জলীয় বাষ্প বা উপস্থিত বাষ্প ডিভাইড বাই সম্পৃক্ত করতে বাষ্প। এইটা না? এই যে আমাদের আপেক্ষিক আর্দ্রতার আমাদের প্রথম সূত্রটা শিখলাম, এটা কি ছিল? একটা স্থানে উপস্থিত বাষ্পের পরিমাণ ডিভাইড বাই সম্পৃক্ত করতে কি পরিমাণ বাষ্প লাগে, তার অনুপাত। এখন তুমি বলো যে একটা নির্দিষ্ট স্থানে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা কিন্তু ফিক্সড, মানে যদি তাপমাত্রা স্থির থাকে আর কি। তাপমাত্রা স্থির থাকলে একটা নির্দিষ্ট স্থানে ধারণ ক্ষমতা কি থাকবে? ফিক্সড থাকবে না, কারণ ধারণ ক্ষমতা তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। এখন যদি তাপমাত্রা স্থির থাকে, তার ধারণ ক্ষমতা ফিক্সড থাকে, তাহলে তাকে সম্পৃক্ত করতে আমাদের সবসময় সেম পরিমাণ বাষ্পই লাগবে। এটা তো ক্লিয়ার। যদি আমরা তাপমাত্রা চেঞ্জ না করি, তাহলে এমনি সম্পৃক্ত বাষ্প চেঞ্জ হবে না। তাপ তো সেই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কখন বেশি হবে বা কখন কম হবে? যখন উপস্থিত বাষ্পের পরিমাণ কম বেশি হবে। এটা বুঝছো? হ্যাঁ, তো আমি এখানে ধরে নিলাম যে আমাদের ঢাকার আর্দ্রতা আছে 60% এবং রংপুরের যা আর্দ্রতা এটা আছে 50%। এখন এই বলো তো, মানে একই তাপমাত্রায় এইখানে ঢাকার আর্দ্রতা 60%, রংপুরের আর্দ্রতা 50%, তো কোন এলাকার বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্প আছে? বলো। ঢাকা। হ্যাঁ, এইখানে আমাদের বাষ্পের পরিমাণ হচ্ছে বেশি, এইখানে বাষ্পের পরিমাণ কম। ওকে, এখন বলো, এখন আমাদের শরীর যদি ঘামায়, তাহলে কোন এলাকায় শরীর তাড়াতাড়ি শুকাবে? রংপুর। হ্যাঁ, রংপুরে শরীর তাড়াতাড়ি শুকাবে, কারণ রংপুরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। সে আরো বেশি পরিমাণ জলীয় বাষ্প স্থান দিতে পারবে, অর্থাৎ আমাদের শরীর থেকে ঘাম তাড়াতাড়ি শুকাবে। এইটাই হচ্ছে এই তিনটা প্রশ্নের কনসেপ্ট। এটা বুঝছো? হ্যাঁ, তাহলে আমাদের এই প্রশ্নের কনসেপ্ট হচ্ছে আমাদের যেইখানে আর্দ্রতা কম থাকবে, সেই জায়গাতে আমরা বেশি স্বস্তি বোধ করবো, কারণ ওই স্থানে
জামা কাপড় বলো, তারপর শরীর বলো, সবকিছু তাড়াতাড়ি শুকাবে। ওকে। এই যে, যেমন আমাদের 2 নম্বর এই প্রশ্নটা, একই তাপমাত্রায় যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি, সেইখানে আমাদের কি হবে? অস্বস্তি বোধ হবে, মানে ওইখানে আরাম কম লাগবে আর কি, কারণ ওইখানে ঘাম শুকাতে বেশি সময় লাগবে, যে এইখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি। তো এটা আশা করি এখন এই ব্যাখ্যা করতে পারবা যে যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেইখানে অস্বস্তি বোধ হবে, এবং যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেইখানে আমরা আরাম অনুভব করব বা স্বস্তি বোধ হবে। তো এখন এখানে কি লিখছে যে দুটি স্থানের তাপমাত্রা একই হলে যেখানে আর্দ্রতা বেশি সেখানে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, আমরা তো এটা অলরেডি বুঝছি। তাহলে সেখানে বাষ্পায়ন কম হবে। এই যে বাষ্পায়ন কি, মানে বাষ্পায়ন বলতে আমাদের শরীর থেকে ঘাম শুকানো বা জামা কাপড় থেকে পানি শুকানো, এগুলো হচ্ছে বাষ্পায়ন। ফলে এই যে, যেহেতু আর্দ্রতা বেশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বাষ্পায়ন কম হবে, ফলে আমাদের শরীর থেকে নির্গত ঘাম কম শুকাবে। এজন্য এখন এর জন্য কম শুক্ততাপের প্রয়োজন হবে, সুতরাং বেশি আর্দ্রতার স্থানে আমাদের বাষ্পায়নের জন্য শরীর থেকে কম শুক্ততাপ সরবরাহ করে। আচ্ছা, এখন এই শুক্ততাপের এই বিষয়টা কি? শুক্ততাপের বিষয়টা হচ্ছে যে এই যে এ- এখন, আচ্ছা, এটা এখানে সুপ্ততাপ মেনশন করার এখানে দরকার নাই, জাস্ট এটা আমাদের এই যে যেহেতু আর্দ্রতা বেশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাহলে বাষ্পায়ন কম হবে এবং ঘাম এখানে ধীরে ধীরে শুকাবে, এইটা লিখলেই হচ্ছে আর কি। এখানে সুপ্ততাপ এইটা আমাদের এইখানে এটা দরকার নাই। তো এটা এখন এগুলো আশা করি এখানে ব্যাখ্যা করতে পারবো। বুঝছো এগুলা? হুম। ওকে। তো এখন আমাদের যেগুলো ম্যাথ আছে এখানে, আচ্ছা আমরা এখানে একটা একটা করে সলভ করি। এখানে বলছে কোন সময় বায়ুর শিশিরাঙ্ক 12 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 80 ডিগ্রি সেলসিয়াস, না সরি 80%, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ কত? তো আমাদের আর্দ্রতার সূত্র কি? আর্দ্রতার সূত্র হচ্ছে এই যে আমরা একটু আগে যে, এখন আমরা এখানে দুইটা সূত্র কিন্তু শিখছিলাম, তো আমাদের ম্যাথের ক্ষেত্রে সেকেন্ড সূত্রটা লাগবে। একটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইড বাই ওই দিনের তাপমাত্রায় অথবা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তো এখন আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপকে আমরা প্রকাশ করি স্মল এফ দ্বারা, আর ওই দিনের তাপমাত্রায় বাষ্পচাপকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এফ দ্বারা। তাহলে এখানে আর হচ্ছে 80%, এবং এইখানে আমাদের এখন এইখানে বলছে শিশিরাঙ্কের এই যে, যদি শিশিরাঙ্কে বাষ্পচাপ 12 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে শিশিরাঙ্কে এই যে আমাদের এটা দেয়াই আছে, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে